আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান। ৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি। পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু 15 সেপ্টেম্বর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল। সন্ধ্যা ৮টায় শপিং মল বন্ধের নির্দেশ। একযোগে পুলিশের ঊর্ধ্বতন 23 কর্মকর্তাকে রদবদল। নিঝুম দ্বীপের বালিতে 25% মূল্যবান ভারী খনিজের সন্ধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 বছরের চুক্তি, কেনা হবে 117 কার্গো এলএনজি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমেদের, ফজলুর রহমান। কাদের, নাসিম, আরাফাত সহ 7 জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। মার্কিন রণতরীতে চরম বিশৃঙ্খলা, রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল 7 সেনার। চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংছি মারা গেছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 13 আগস্ট। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ লোডশেডিং এর কারণে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর করছেন। এতে দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন। গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের তথ্য তুলে ধরে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে। এসব সমিতির গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা বাড়াতে পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি বুধবার পুলিশের মহাপরিদর্শক আইজিপির কাছে পাঠানো হয়। পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা গণমাধ্যমকে চিঠিটি পাঠানোর কথা বলেছেন। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, জ্বালানি সংকট ও তীব্র তাপপ্রবাহের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, ফলে সরবরাহ কমেছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে এসব এলাকায় জনরোষ বৃদ্ধি পাচ্ছে। কিছু এলাকায় বিদ্যুতের উপকেন্দ্র ও কার্যালয় হামলার শিকার হচ্ছে বলেও চিঠিতে বলা হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। আবেদন শুরু 15 সেপ্টেম্বর থেকে। 10 নভেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে আগামী 12 নভেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দ ক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, খসড়া সময়সূচি অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের সময় রাখা হয়েছে। বৃহস্পতিবার সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। যদি সেটি ঠিক থাকে তাহলে সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে। সারা দেশে একাদশ শ্রেণীতে কলেজ ও মাদ্রাসা ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 25 লাখ। গতবার ভর্তি হয়েছিল মোট আসনের 58.7%, অর্থাৎ খালি ছিল 41.3%। এবছর পাশের হার আরো কমেছে, ফলে আসন সংখ্যা আরো বেশি শূন্য থাকবে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার 13 আগস্ট বিকেল 4টায়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বুধবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি সচিব আখতার আহমেদ ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। ভোট গ্রহণ হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত 8টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে
সন্ধ্যা 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয় 2 শাখা থেকে জারি করা এক স্মারকে এর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে 12 আগস্ট থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত 11 জুন জারি করা নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা 1 ঘন্টা কমিয়ে রাত 8টা করা হলো। স্মারকে আরো বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত 8টার মধ্যে শেষ করতে হবে। বাংলাদেশ পুলিশে কর্মরত উপমহা পুলিশ পরিদর্শক সহ ঊর্ধ্বতন 23 কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক 4টি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে। একটি প্রজ্ঞাপনে তাদের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদাচ্ছের হোসেনকে রাজশাহী সারদা বিপি এর অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার রেজাউল করিমকে এপিবিএন এর পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, এপিবিএন এর পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র্যাবের অতিরিক্ত ডিআইজি সালে উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নিঝুম দ্বীপের বাড়িতে উচ্চ মাত্রার অর্থনৈতিক ও শিল্প উৎপাদন উপযোগী ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক এক এক্সআরডি বিশ্লেষণে দেখা যায়, এই সৈকতের মোট পলির 25% মূল্যবান ভারী খনিজ। গবেষকদের মতে সৈকতের এই বিপুল খনিজ সম্পদ দেশের অর্থনীতি ও শিল্প খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। গবেষণাগারে বালির নমুনা পরীক্ষা করে সিলিমেনাইট, গার্নেট, জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট এবং কায়ানাইটের মতো অতি মূল্যবান ভারী খনিজের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া খনিজ মিশ্রণে আমফিবল এবং পাইরক্সিন গ্রুপের অন্যান্য খনিজের উপস্থিতিও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তির আওতায় এক প্রতিষ্ঠান থেকে 12 বছরে 117 কার্গো এলএনজি কিনবে সরকার। দেশে গ্যাসের জরুরি চাহিদা পূরণে 4 প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তির আওতায় এক প্রতিষ্ঠান থেকে 12 বছরে কেনা হবে 117 কার্গো এলএনজি। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে 12 বছরে কেনা হবে 117 কার্গো এলএনজি। বাকি 3 প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে 6 কার্গো এলএনজি। রাষ্ট্রপতি পদে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেন, কিছু বেঈমান থাকবে যারা পথ পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ অলি এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন
চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ইরান বিরোধী দীর্ঘমেয়াদী অভিযানে টানা সাগরে অবস্থান করা মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এ সেনা সদস্যদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনের পর দিন সাগরে মোতায়েন থাকা নিয়ে নাবিকদের তীব্র মানসিক চাপ ও ক্ষোভের জেরে জাহাজের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়েন কর্মীরা। ধারালো অস্ত্র ও ছুরিকাঘাতে শেষ হওয়া এই সংঘর্ষে অন্তত 7 জন মার্কিন নৌসেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সফরকালে সেনা সদস্যদের একাংশের অসন্তোষ প্রকাশ পাওয়ার পর এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এক সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, দীর্ঘদিনের দীর্ঘায়িত মোতায়েন নিয়ে মার্কিন নৌসেনাদের পরিবারের তরফ থেকে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছিল। এই ঘটনার পর বর্তমানে বিমান বাহিনী ওই রণতরীটির ভেতরে অত্যন্ত থমথমে, উত্তপ্ত ও অনিশ্চিত পরিবেশ বিরাজ করছে বলে সামরিক সূত্রে জানা গেছে। বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর প্রধান কারিগর এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংঝি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেজিং এর স্থানীয় সময় বুধবার সকাল 11টার দিকে অসুস্থতাজনিত কারণে ঝু রোংজির মৃত্যু হয়। তার বয়স ছিল 97 বছর। তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী এই অর্থনীতিবিদ 1990-এর শতকে রাষ্ট্রীয় শিল্প খাত ব্যাপক পরিবর্তন এনে চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তার নেতৃত্বেই চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়। 1998 থেকে 2003 সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ অর্থনৈতিক পদে থাকার সময় তিনি ব্যাপক ও দ্রুত গতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।